শুভ সন্ধ্যা সকলকে। আমি নওশিন জাহান তাকিয়া, তাকিয়ার সাথে 30 মিনিটে আরো একবার সকলকে স্বাগত জানাচ্ছি। তাকিয়ার সাথে 30 মিনিটে আমরা মূলত লাল সবুজ সোসাইটির ভলান্টিয়ারদের কাছ থেকে তাদের জীবনের গল্প শুনি। তারা আমাদেরকে কি শোনাতে চান, তাদের ভলান্টিয়ারিং লাইফের এমন কোনো ঘটনা যা আসলে তারা সবসময় শেয়ার করতে চেয়েছেন, এই ঘটনাগুলো জানার এবং তাদের ব্যক্তিগত শখ বা কোন কাজ করতে পছন্দ করেন, এই ব্যাপারগুলো জানার জন্য আসলে তাকিয়ার সাথে 30 মিনিট। আর তাকিয়ার সাথে 30 মিনিটে দেখতে দেখতে 3টি পর্ব হয়ে গিয়েছে। আজ আমাদের চতুর্থ পর্ব। আর আজকের পর্বে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রাজসবুজ সোসাইটির দিনাজপুর টিমের কোঅর্ডিনেটর মনা আপু। চলে যাচ্ছে মনা আপুর কাছে। মনা আপু, কেমন আছো? হ্যালো তাকি আপু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? বেশ ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে এখন। ধন্যবাদ। মনা আপু, দিনাজপুর টিমের সঙ্গে কতদিন হলো আছো? প্রায় 2 আড়াই বছর হয়ে যাচ্ছে। 2022 সালের জুন মাসে আমি জয়েন করেছি লাল সবুজ সোসাইটি দিনাজপুর টিমে। তারপর 2.5 বছর কেটে গেছে লাল সবুজ সোসাইটি দিনাজপুর টিমের সঙ্গে। হ্যাঁ। এখন কি করছো আসলে ভলান্টিয়ারিং এর বাইরে, ব্যক্তিগত জীবনে? ভলান্টিয়ারিং এর বাইরে আমি পড়াশোনা করছি। অনার্স প্রথম বর্ষে ইকোনমিক্স নিয়ে আর কি পড়াশোনা করছি, আর পাশাপাশি লাল সবুজে ভলান্টিয়ারি করছি। এই। সবকিছু মিলে যাচ্ছে, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি এবং লাল সবুজ সোসাইটিতে আছি। হ্যাঁ, হ্যাঁ। লাল সবুজ সোসাইটিতে বলে 2.5 বছর গুলো আছো, তো 2.5 বছর আগে লাল সবুজ সোসাইটিতে যোগদান যে দিলে, যোগদানের গল্পটা আসলে শুনতে চাচ্ছি, কি করে লাল সবুজ সোসাইটির সঙ্গে যুক্ত হওয়া। আহ, আহ, যোগদান বলতে গেলে তো প্রথম থেকে যেটা দেখা যায় যে আমরা অনলাইনেই কানেক্ট হই। তো সেভাবেই আমি অনলাইনে একদিন ঘাঁটতে ঘাঁটতে আমি এর আগে অন্য সংগঠনে কাজ করেছিলাম, কিন্তু সেগুলোতে আমার আগানো হয়নি। পরে আমার হঠাৎ একদিন লাল সবুজের কৃষ্ণা মেটের প্রজেক্ট চোখে পড়ে। এরপরেই তো আমার এলাকার পাশের খুবই কাছের বিনীতা আপুর সাথে পরিচিত হয় আমার। বিনীতা আপুর সাথে পরিচিত হওয়ার পাশে মানে আস্তে আস্তে লাল সবুজ সোসাইটির দিনাজপুর টিমের মানে ওয়েলকাম গ্রুপে আমি যুক্ত হয়ে যাই। এরপর আস্তে আস্তে আমি একটা প্রজেক্ট পাই, প্লাস্টিক মার্কেট নামে প্রজেক্ট। সেটা ছিল আমার জীবনের প্রথম প্রজেক্ট লাল সবুজ সোসাইটির সাথে। এই প্লাস্টিক মার্কেট একটা খুব সুন্দর প্রজেক্ট ছিল, যেখানে আমরা বাচ্চাদের থেকে প্লাস্টিক কালেক্ট করে তাদেরকে কিছু উপহার দিতাম বা গাছ দিতাম। এটা ছিল আমার জীবনের প্রথম প্রজেক্ট। তারপর জুবাইর ভাইয়ের সাথে করা হয় লার্ন টু লিড। এইভাবেই শুরু হয় আমার লাল সবুজ সোসাইটির জার্নি। লার্ন টু লিড নিয়ে যদি কিছু বলতে হয়, কি বলবেন? লার্ন টু লিড নিয়ে বলতে গেলে সেখানে আমি অনেক কিছু শিখেছি। আর সেখানে নতুন নতুন মানুষের সাথে মিশতে পেরেছি। তাদের অনেক কথা শিখেছি, তাদের সাথে কিভাবে চলতে হয়। সেখানে আমি সবার ছোট ছিলাম, সব থেকে প্লাস পয়েন্ট আমার এটা ছিল। কিন্তু আমি অর্গানাইজার ছিলাম, প্রথম প্রজেক্ট ছিল আমার, তারপর আমি অর্গানাইজার ছিলাম, আবার ভলান্টিয়ারও ছিলাম বলা যায়। লার্ন টু লিড সম্পর্কে যারা জানে না তাদের জন্য একটু বলে নিই। লার্ন টু লিড লাল সবুজ সোসাইটি ভলান্টিয়ারদের জন্য মূলত করে থাকে। শুধু যে ভলান্টিয়ার নেওয়া অব্দি সীমাবদ্ধ থাকে লাল সবুজ সোসাইটি এমন নয়। ভলান্টিয়ার নেওয়ার পরও বিভিন্ন সময় তাদের লিডারশিপ কোয়ালিটি গুলোকে যাতে আরো ইমপ্রুভ করা যায়, এর জন্য এরা লার্ন টু লিড আয়োজন করে থাকে বিভিন্ন মেয়াদে। দেখা যায় অনেক সময় কয়েক মাস পর পর লার্ন টু লিড হয়ে থাকে। মোনা আপু বলছিলেন সে লার্ন টু লিডেরই গল্পের কথা। মোনা আপু, স্বেচ্ছাসেবার সঙ্গে যেহেতু যুক্ত আছো, তো কি মনে হয় একজন স্বেচ্ছাসেবীর আসলে কি কি গুণ থাকা উচিত? গুণ থাকা উচিত বলতে গেলে সবার প্রথমে বলবো যে একটা সুস্থ সবল মন মানসিকতা থাকা উচিত। যেমনটা হচ্ছে, আমি প্রথমত খুবই রাগী একজন ছিলাম, আর সবসময় মন ইন্ট্রোভার্ট ছিলাম বলতে গেলে। তো আস্তে আস্তে এই কাজগুলোর সাথে যুক্ত হওয়ার পরে সবকিছু ঠিক হয়ে গেছে। এটাই বলবো যে এমন মন মানসিকতা থাকা উচিত যে একটুতে মন খারাপ করা যাবে না, কারণ এই সব কাজে অনেক পরিস্থিতির শিকার হতে হয়। তো কি অনেকেই অনেক মনে হয় কথা আসলে বলবে। যে সব চিন্তা ভাবনা মাথায় ছিল যে না, আহ একজন স্বেচ্ছাসেবী হয়ে আমি এটা করব ওটা করব, অনেক প্ল্যান তো আমাদের মাথায় থাকে যে আমি এই কাজে যে যুক্ত হচ্ছি, এই কাজের মাধ্যমে আমি এই জিনিসটা করব বা এই কাজটা করব। তো যেহেতু 2.5 বছর হয়ে যাচ্ছে লাল সবুজ সোসাইটির সঙ্গে, তো এখন আসলে এসে কি মনে হয় যে ওই টার্গেট গুলো কি ফুলফিল হয়েছে?
যা যা করতে আহ চেয়েছিলে? পুরাটা তা হলেও আস্তে আস্তে এগোচ্ছে। কতটুকু হয়েছে? হ্যাঁ, অনেকটাই হচ্ছে। সব থেকে বড় কথা বলতে গেলে যে কতটা হয়েছে, যেমন আমি আমার কথাই বলি। আমি কিন্তু আগে কথা বলতে খুব ভয় পেতাম। নতুন কারোর সাথে মিশতে আমার ভালো লাগতো, কিন্তু নিজেকে কিভাবে উপস্থাপন করতে হবে এই মাধ্যমটা আমার খুবই জড়তা কাজ করতো। এটা আমি কাটিয়ে ফেলতে পেরেছি এবং কথা বলতে পারি এখন। আমি অনেক জায়গায় কিভাবে মিশতে হয় এটা আমি শিখেছি। আস্তে আস্তে আশা করি আরো অনেক ভালো কিছু শিখবো। এরপর আমি আমার থেকে যারা জুনিয়র আছে তারা শিখতে চায়, তাদেরকে শেখাতে সক্ষম হবে। এটার প্রকাশ আসলে আমি একটু আগেই দেখতে পেয়েছি, লাইভের 5 মিনিট আগে থেকে আমার মনা আপুর সঙ্গে কথা হচ্ছিল। আর 5 মিনিটে মনা আপু আমার সঙ্গে এমন ভাবে কথা বলা শুরু করেছেন যেন আমরা অনেক দিনের পরিচিত। আপুর মধ্যে এই জিনিসটা অনেক ডেভেলপড হয়েছে যে কি করে কথা আগাতে হবে, একজন মানুষের সাথে সহজেই মিশে যেতে হবে। সমর্থন জানাচ্ছি তাই মনা আপুর কথাটিকে, যে হ্যাঁ, মনা আপুর অনেকটা ইমপ্রুভমেন্ট আমি নিজেই দেখতে পাচ্ছি। ধন্যবাদ তাকিয়া তোমাকে। আর লাল সবুজ সোসাইটি ছাড়াও লাল সবুজের আরো একটি অংশের সাথে তুমি যুক্ত আছো। কোন অংশ? লাল সবুজ প্রকাশ। লাল সবুজ প্রকাশের ফিচার রাইটার হিসেবে যুক্ত আছো কতদিন হলো? আর প্রায় 4 মাস 5 মাস হচ্ছে। যেহেতু লেখালেখির সাথে যুক্ত হয়ে গিয়েছো, তো লেখালেখির ইচ্ছেটা কি হুট করে এসেছে? না, লেখালেখির ইচ্ছাটা হুট করে আসেনি বলা যায় যে, এমনিতেই তো আমাদের হয় না যে টুকিটাকি সবারই লিখতে ভালো লাগে, সবার একটা পার্সোনাল ডায়েরি থাকে। সেই হিসেবে আমারও ছিল। তো মোটামুটি লেখালেখি করতাম। তারপর লাল সবুজে হঠাৎ করে একটা এরকম সুযোগ পেলাম যে যেখানে আমি চাইলেই লিখতে পারবো, মানে ফিচার লিখতে পারবো, বা আমার আশেপাশে কোনো কিছু হচ্ছে এটা চাইলে তুলে ধরার সুযোগ পাবো। এভাবেই আর কি লাল সবুজ প্রকাশে যুক্ত হওয়া। বাট মনে আপু, আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের সঙ্গে লাইভে এখন আছেন পিউ আহমেদ, উম্মে নূর নাদিয়া, আশিকুল ইসলাম আসিফ, মুশফিকুল ইসলাম মৃদুল, প্রধান মোস্তফা, বিনিতা রহমান। এবং কিছু কমেন্ট আছে, বিনিতা আপু লিখেছেন আমাদের মনা, এবং আশিকুল হ্যাঁ। ইসলাম আসিফ ভাই লিখেছেন আরে মনা। মনা আপুকে সবাই ভালোবাসে, তার প্রতিফলন আমরা কমেন্টে দেখতে পাচ্ছি। দর্শকদের জন্য বলে নিতে চাইবো, আজকে মনা আপুর সঙ্গে আমার যে কথোপকথন হবে, এই কথোপকথনের ভিতর থেকে কোনো একটি প্রশ্ন আমি দর্শককে আমার লাইভের শেষে করব, এবং কুইজের সঠিক উত্তর যে সবার প্রথমে কমেন্ট বক্সে জানাতে পারবে, লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে তাকে উপহার পৌঁছে দেওয়া হবে। তাই সকলকে বলবো লাইভের শেষ অবধি প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শোনার জন্য, যাতে উপহার জিতে নিতে পারে। চলে যাচ্ছি আবার মনা আপুর কাছে। মনা আপু, ফিচার রাইটিং যেহেতু করছো, লেখালেখি যেহেতু করছো, এমন কোনো লেখক কি আছেন যাকে খুব বেশি পছন্দ, যার লেখা দেখে আসলে মনে হচ্ছে না আমি নিজেও একটু লেখালেখি করি? আমরা সাধারণত কারো না কারো থেকে অনুপ্রাণিত হয়ে কোনো কাজ করি। লেখালেখি বলতে গেলে সেরকম ভাবে তো এটার সাথে প্রস্তুত না। এমনি যদি আমি লেখক বইয়ের লেখক হিসেবে বলতে চাই, তাহলে হুমায়ুন আহমেদের বেশ কয়েকটা বই পড়া হয় সেখান থেকে। আর তাছাড়া সেভাবে প্রস্তুত না। আর জার্নালিজমের ক্ষেত্রে এই পাশে অনেক ফ্রেন্ড হয়ে গেছে জার্নালিস্ট, তারা যা অনেক সুন্দর সুন্দর ফিচার লিখে পড়তে ভালো লাগে, তাদেরকে দেখেই উদ্বুদ্ধ আর কি। যেহেতু এত কিছু করতে ভালো লাগে, একটা প্রশ্ন আসলে আমার করতে ইচ্ছে করছে, জীবনে তোমার স্বপ্ন কি, কি হতে চাও? আহ স্বপ্ন, স্বপ্ন বলতে গেলে সেভাবে কি, না সেভাবে কিছু না। ছোটবেলায় যখন লিখতাম যে ছোটবেলায় টিচাররা যখন বলতো তোমার এই মেন লাইফ কি, তখন লিখতাম যে টিচার হব। কিন্তু এরপরে এখন আর লিখতাম সেই আমরা ইচ্ছে ডক্টর নাই। হব, গ্রামে গিয়ে ফ্রিতে সেবা দিব। হ্যাঁ, আর ডক্টর হওয়ার ইচ্ছা এখন না, কারণ আপাতত আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স না। আমার এসএসসি পর্যন্ত ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, তারপর আমি আর্টস ব্যাকগ্রাউন্ড। এই জন্য কখনো সেটা লেখা হয়নি যে ডক্টর হব। এখন কি স্বপ্ন? ছোটবেলার গুলো তো সব পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। তাহলে স্বপ্ন পূরণ হলে আমরা দেখতে পাবো যে মনা আপুর কি স্বপ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। অপেক্ষা করছি সেই দিনটি। মনে আপু, নিজের কি এমন কোনো দিক রয়েছে যেটা মনে হয় যে পরিবর্তন করতে পারলে ভালো হতো, বা পরিবর্তনের জন্য কোনো চেষ্টা করছো?
হ্যাঁ, পরিবর্তনের দিক বলতে আমার খুব বেশি একটু রাগ জেদ। আমি অলরেডি এটা কমায় নিয়ে আসছি। আমি পেরেছি আমি বলবো। আর এটার একমাত্র কারণ হলো বুসরা আপু, আমাদের মেন্টাল হেলথ অ্যাডভোকেট বুসরা আপু। আপু আমাকে অনেক হেল্প করে। শুধু বুসরা আপুর কথা বলবো না, আমি এর সাথে জুবাইর ভাইয়ের কথাও বলবো। তো আমার অনেক রাগ, তখন দেখা যায় যে আমি রাগের সময় নিজেরই অনেক ক্ষতি করে ফেলি। মানুষের ক্ষতি তো দূরে থাক, নিজেরই অনেক ক্ষতি করে ফেলি। এটা কমাতে পারলে আর কি ভালো। আর আমি চেষ্টাও কমানোর করে জন্য যাচ্ছি যে প্রতিনিয়ত। স্টেপ গুলো নিয়েছো, আসলে অনেকেরই এরকম সমস্যা থাকে যে অতিরিক্ত রাগ তারা কন্ট্রোল করতে চাচ্ছে বা পারছে না, তাদের জন্য তুমি যেহেতু এ ব্যাপারে স্টেপ নিয়েছো, তো তোমার কোনো পরামর্শ তাদের প্রতি? আমি তখন দেখা যায় কি করি, গান শুনি অনেক জোরে লাউড দিয়ে। ধরো যে আমার এখন মন খারাপ, আমার খুব রাগ লাগতেছে কারণ আমার পড়াশোনা হচ্ছে না, আমি এটা বুঝতে পারতেছি। এই মুহূর্তে আমি কি করব? এই মুহূর্তে দেখা যায় যে আমি এমন করি যে আমার এমন কিছু একটা করতে হবে যাতে আমি কষ্ট পাই। কিন্তু কষ্ট পাবো কিভাবে? ওই ওই মুহূর্তটাতে তখন ভুলে যাওয়ার জন্য আমি অনেক জোরে লাউড দিয়ে গান শুনি। আর আবার কখনো গাছের পরিচর্যা করি। আমার রুমের সাথে ব্যালকনি, ব্যালকনিতে আমার কয়েক রকমের গাছ আছে। এগুলো করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, যাতে করে আমার এই রাগটা না বেড়ে যায়। আর সব গাছ থেকে বড় কথা, যদি ভালোবাসো কোনো বলে। মানুষের প্রতি, হ্যাঁ, কোনো হ্যাঁ, মানুষের প্রতি রাগ হয়, তাহলে আমি ওই মানুষটাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করি, যে আমার লাইফ থেকে ওই মানুষটাকে আমি তার কাছ থেকে সরে চলে আসবো। রাগের মূল কারণটা কি সরিয়ে দেবে। হ্যাঁ। গাছের কথা যেহেতু বললে যে গাছ ভালোবাসো, গাছ লাগাতেও ভালোবাসো, নিজের কি কোনো বাগান রয়েছে? হ্যাঁ, ছোটখাটো বাগান। ছোট, মানে আচ্ছা, আমি যেহেতু ছোটখাটো বলতে কিরকম, কি কি গাছ সেখানে রয়েছে? সেখানে গাছ রয়েছে সব ইনডোর প্লান্ট। এই ইনডোর প্লান্টের বাইরে আছে ধরো তোমার অপরাজিতা গাছ একটা, যেটা সাদা আর ব্লু কালার দুইটাই হয়। আর হচ্ছে তোমার অ্যালোভেরা গাছ, তারপরে মানি প্লান্ট, ক্যাকটাস, তো এই লাকি গাছগুলো ব্যাম্বো। আহ, মানে ঘরের ভিতরে যেহেতু তোমার ছোট্ট একটি বাগান রয়েছে, অনেকগুলো গাছ সেখানে রয়েছে, পরিচর্যা করতে হয়, কোনো সমস্যা কি পোহাতে হয় এর জন্য? হ্যাঁ, মাঝে মাঝে বিরক্ত লাগে যে মানি প্লান্টের গাছে যেমন পানি চেঞ্জ করে দিতে হয়, যেহেতু এটা মাটিতে না, ওই পানি চেঞ্জ করাটা একটু স্প্রে করতে হয় মাঝে মাঝে। যে তুমি দিনাজপুরের, তাই না? তো আমার উত্তরাঞ্চলে আসলে কখনো সেভাবে বেড়াতে যাওয়া হয়নি। তো উত্তরাঞ্চলে যদি যেতে হয়, ধরো দিনাজপুরে ঘুরতে গেলাম, কি মনে হয় কোন স্থান সবার আগে আমার ঘোরা উচিত? আর সবার আগে ঘোরার কথা বলতে গেলে দিনাজপুরে তো সেরকম কোনো জায়গা নেই। তার মধ্যে আমাদের ঐতিহ্য ওই কান্তজি মন্দির আছে, নয়াবাদ মসজিদ আছে, রামসাগর। এর থেকেও একটা যদি ভালো জায়গার কথা বলতে চাই, তাহলে আমার গ্রামের বাসা যেখানে কাহারোল, কাহারোলের পাশে মানে গ্রাম সাইডে একটা স্কুল আছে, যেটা হচ্ছে মাটিতে তৈরি, বাঁশ দিয়ে তৈরি, দীপশিখা মেটি স্কুল। আমি তোমাকে চাইবো সেখানে নিয়ে যেতে। দিনাজপুরে তো অনেক কিছুই বিখ্যাত রয়েছে। রামসাগর দিঘির কথা বললে, হ্যাঁ। কান্তজির মন্দির, দিনাজপুরের লিচু যে আমরা সবাই শুনে থাকি, তো এই বিখ্যাত জিনিসগুলোর বাইরেও কি এমন কোনো কিছু আছে যা তোমার মনে হয় যে না, এই জিনিসটার পরিচিতিও আসলে ছড়িয়ে যাওয়া উচিত? পরিচিতি ছড়িয়ে যাওয়া উচিত বলতে, দিনাজপুরের চাল অনেক বিখ্যাত, এটা সবাই জানে। এটা অলরেডি সবাই জানে, আর ছড়িয়ে দেওয়ার মতো কিছু না। ঠিক আছে আপু, আমরা কি তাহলে একটু র্যাপিড ফায়ার করে আসবো? হ্যাঁ, টান টান ওকে। উত্তেজনা, টান টান উত্তেজনাপূর্ণ একটি সেশন, যেখানে প্রশ্নের পর উত্তর, এরপর আবার প্রশ্নের পর আবার উত্তর, এরকম ধাওয়া পাল্টা ধাওয়া চলবে প্রশ্ন উত্তরের। আর ইউ রেডি মনা আপু? শুরু করতে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ার, যেখানে মনা আপুকে আমি প্রশ্ন করব, মনা আপু প্রশ্নের উত্তরে 5 সেকেন্ড সময়ের মধ্যে আমাকে উত্তর জানাবে। র্যাপিড ফায়ারে আমার প্রথম প্রশ্ন, কোন লেখকের সঙ্গে 1 ঘন্টা কথা বলার সুযোগ পেলে কোন লেখককে চাও? হুমায়ুন আহমেদ, কিন্তু পাবো না তোমার তাকে। জীবনের এমন কোন ব্যক্তি যিনি তোমাকে অনুপ্রাণিত করে? পার্সোনালি বলতে গেলে আমার বাবা। তৃতীয় প্রশ্ন, লাল সবুজ প্রকাশ নাকি লাল সবুজ সোসাইটি?
লাল সবুজ প্রকাশ বলতে গেলে প্রথমত লাল সবুজ সোসাইটিকেই বেছে নিব, কারণ আমি লাল সবুজ সোসাইটিতে আগে যুক্ত হয়েছি। আর লাল সবুজ প্রকাশ থেকেই লাল সবুজ সোসাইটির জন্ম। পরবর্তী প্রশ্ন, লাল সবুজ সোসাইটির প্রিয় 5 সদস্য। আসলে এটা অনেক টাফ, কারণ এত ভালো ভালো মানুষকে পেয়েছি এখানে আসার পর আমি। প্রিয় 5 প্রথমত, তো বলতেই হবে। হ্যাঁ, বিনিতা আপু। কারণ বিনিতা আপু আমার এলাকার মানুষ, আমার কাছের মানুষ। তারপর তাসিন আরো ভাইয়া। 4 জন, আরো তাসিন 3 জন। ভাইয়া। তারপর আর কাকে বলবো ভাবতেছি, আর অনেক মানুষ। লাল সবুজের মাত্র 2 জন প্রিয় মানুষ? না, আরো অনেক মানুষ, ভাবছি কার নামটা দিব আর কাকে রাখবো। আরো 3 জনের নাম আমরা শুনবো। তমা আপু। আর 2 জন? আর একজন কাকে বলবো, রংপুরের সাদিয়া আপু। সর্বশেষ প্রিয় সদস্য? সর্বশেষ বুস্তা আপু। বুস্তা আপু যদিও সদস্য না। প্রিয় 5 আমরা পেয়ে গিয়েছি। পরবর্তী প্রশ্ন, কি উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হব? সবচেয়ে খুশি হই উপহার পেলে বলতে, ঘুরতে যাওয়ার যদি কোনো একটা খবর পাই। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, প্রিয় খাবার? পিৎজা। প্রিয় বই? প্রিয় বই, এটা একটু ভাবার বিষয়। প্রিয় বই যদি না মাথায় না আসে, তাহলে প্রিয় বইয়ের জনরা বলতে পারো। কি ধরনের বই পড়ো? কি ধরনের বই পড়ি? রিসেন্টলি আমি যে বইটা কমপ্লিট করছি, অ্যাটমিক হ্যাবিট। পরবর্তী প্রশ্ন, প্রিয় মুভি? থ্রি ইডিয়েট। প্রিয় গাছ? প্রিয় গাছ, মেহেদি গাছ। পরবর্তী প্রশ্ন, কোন দ্বীপে তোমাকে 1 বছরের জন্য পাঠানো হলো, সাথে 3টি জিনিস নিতে পারবে, কি হবে সেই 3টি জিনিস? 1 নম্বর মোবাইল। হ্যাঁ। তারপর অবশ্যই আমার ড্রেস থাকবে। আর কিছু ডায়েরি থাকবে আর বই খাতা থাকবে। এর মধ্যে যেসব জায়গা ঘুরেছো, তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দের জায়গা কোনটি? ইতোমধ্যে দিনাজপুরের বাইরে আমি কোথাও যাইনি, শুধু একবারই ঢাকাতে গেছি আর রংপুরে গেছি, তার জন্য এমন স্পেসিফিক কোনো জায়গা পাইনি। তাহলে দেশের কোন জায়গায় যাওয়ার ইচ্ছে সবচেয়ে বেশি? মালয়েশিয়া। আর দেশের মধ্যে? দেশের মধ্যে পাহাড়ে কোথাও। পাহাড়ে কোথাও। পরবর্তী প্রশ্ন, 3 শব্দে নিজেকে বর্ণনা করতে বলতে হলে কোন 3 শব্দকে বেছে নেবে? কোন শব্দকে? 3 শব্দে নিজেকে বর্ণনা। আমি সুন্দর। সেটাই। আরো 2 শব্দ। আহ আর 2 শব্দ, আমি খুব সহজে নিজেকে অন্যের সাথে মানায় নিতে পারি। খুব সহজেই মিশে যেতে পারো। আরেক হ্যাঁ। আরেক শব্দ। আরেকটা শব্দ বুঝতে পারতেছি না। তাহলে 2 শব্দই থাক। এর পরের প্রশ্ন, হ্যাঁ। নিজের একটি স্ট্রং পয়েন্ট এবং একটি উইক পয়েন্ট। আমার স্ট্রং পয়েন্ট বলতে গেলে, যে এটাই বলবো যে আমি খুব সহজে এখন নিজেকে মানায় নিতে পারি আর খুব সহজে মানুষকেও সামনে নিতে পারি। তার উইক পয়েন্ট? হ্যাঁ, আর উইক পয়েন্ট বলতে গেলে আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে নিই, এটা ঠিক না।
যদি তোমাকে এই মুহূর্তে কোনো কিছু নিয়ে লিখতে দেয়া হয়, কি নিয়ে লিখবে? নিজেকে নিয়ে লিখবো। পরবর্তী প্রশ্ন, দেশের যে কোনো একটি সমস্যা নিরসন করার ক্ষমতা যদি তোমাকে দেয়া হয়, কোন সমস্যাটি আগে নিরসন করবে? উম, কোন সমস্যাটিকে? এটা তো একটু ভাবার বিষয়, যেহেতু পুরা দেশকে নিয়ে। তাহলে প্রশ্নটি স্কিপ করে যাই আমরা। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, কোন সুপার পাওয়ার যদি এই মুহূর্তে তোমাকে দেয়া হয়, কোন সুপার পাওয়ারটি চাইবে? কোনো সুপার পাওয়ার চাইবো না আপাতত। সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাইবে মনা আপু। হ্যাঁ। শেষ প্রশ্ন, তোমার সামনে দুইটি অপশন আমি তোমার সামনে যদি রাখি, প্রথম অপশন হচ্ছে এমন কোন চাকরি যেখানে তোমার স্যালারি অনেক বেশি, কিন্তু নিজের স্বেচ্ছাসেবী কাজগুলোর জন্য তুমি সময় পাবে না। আর দ্বিতীয় অপশন যেখানে স্যালারি তুলনামূলক কম, তুলনামূলক না, বেশ কম, কিন্তু সেখানে তুমি স্বেচ্ছাসেবার জন্য সময় পাবে। কোনটিকে বেছে নেবে? সেটা তো আমার মনে হয় সময় সাপেক্ষ হবে। যখন যেই সময় সেই সময়ের উপযোগী কোনো একটি অপশন বেছে নেবে। হ্যাঁ। শেষ হয়ে গেল আমাদের র্যাপিড ফায়ার, যেখানে মনা আপু অনেক সেফ প্লে করেছে, বেছে বেছে উত্তর দিয়েছে। আওলাদ রাকিব ভাইয়া লিখেছেন, এমন প্রশ্ন করে শত্রু করার কি দরকার, পাঁচজন মানুষ তখন বাকি সবাই কষ্ট পাবে। দুঃখিত আওলাদ রাকিব ভাইয়া, তাও আসলে এই প্রশ্ন করার লোভ সামলাতে পারলাম না। আসলেই। পাঁচজন সদস্য আমার তাও বাকি মনে হয় বলেছে, মানুষরা, অনেক ভেবেচিন্তে বলেছে। হ্যাঁ, আমার বাকি মানুষরা আমাকে একটু পরে ইনবক্স করবে, আমি জানি। ফয়সাল ইকবাল ভাইয়া লিখেছেন, মনার স্বপ্ন জানতে চোখ রাখুন আজকের লাইভে। মনা আপু তার স্বপ্ন আসলে আমাদেরকে বলেননি, বলেছেন সময়ের সাপেক্ষে আমরা দেখতে পাবো, ভবিষ্যতে মনা আপুর স্বপ্ন পূরণ হলে আমরা দেখতে পাবো স্বপ্ন কি ছিল। আব্দুল কাইয়ুম ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আব্দুল কাইয়ুম ভাইয়া। আমি আবারও দর্শককে বলে নিতে চাইবো, আজকে লাইভে শেষে মোনা আপু এবং আমার কথোপকথনের ভিতর থেকে কোনো একটি প্রশ্ন আমি দর্শককে করব, এবং সেই প্রশ্নের সঠিক উত্তর যে সবার প্রথমে কমেন্ট বক্স জানাতে পারবে, তাকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। র্যাপিড ফায়ার শেষ হয়ে গেল, এরপর মোনা আপুর কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলো করতে চাইবো। মোনা আপু, লাল সবুজ সোসাইটিতে কোনো মজার ঘটনা কি রয়েছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও? মজার ঘটনা ঘটেছে বলতে, হ্যাঁ, ঘটেছে। কখন আমি যখন জার্নালিজমের ট্রেনিং নিতে গিয়েছিলাম রংপুরে, বুট ক্যাম্পে গিয়েছিলাম। তখন হচ্ছে দেখা যেত যে সেখানে তো আমরা সবাই এক একজন আলাদা আলাদা জায়গা থেকে এসেছিলাম, সবাই নতুন নতুন পরিচিত ছিলাম। ওই পরিচিত থাকার সময় আমার রুমমেট ছিল ফারিয়া আপু। ফারিয়া আপুর সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতি একখানে হয়েছে। তারপর রাতুল, আহ তারপর রিফাত, তারপর আর বেশ কয়েকজনের সাথে আমার পরিচিত হয়। এদের সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে, অনেক আনন্দ করা হয়েছে, অনেক পরিচিত বেড়েছে। সাজিদ। লাল সবুজ প্রকাশেও তো কাজ করছে, লাল সবুজ প্রকাশেও কি রয়েছে সব কোনো থেকে মজার আরেকটা ঘটনা? মজার কাহিনী, হ্যাঁ, আরেকটা মজার অবশ্যই। কাহিনী হয়েছে কি, রাতুল, রাতুল কিন্তু আমার জুনিয়র। দেখা গেছে যে ওকে আমি পরিচয় দিচ্ছি যে আমি ওর ব্যাচমেট। পরে ও যখন গিয়ে শুনে যে আমি ওর সিনিয়র, পরে ও পুরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এটা সব থেকে একটা মজার বিষয় হয়ে গেছে। নিজের পরিচয় গোপন করেছো তাহলে? উম, ওকে আমি জাস্ট, তখন আমি নিজেও অ্যাডমিশনে ছিলাম, যেহেতু আমি সেকেন্ড দিন দিছিলাম। তো সেক্ষেত্রে আমি ওকে বলেছিলাম যে আমি ওর ব্যাচমেট, সেই হিসেবে আমি ওর সাথে তুই তুই করে কথা বলতাম, সেও আমার সাথে তুই তুই করে কথা বলতো। এরপর জানতে পারলো আসলে, হায় হায় বড় আপু। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে এখনো খেপায় সে আমাকে। সংগঠনের কাজ করতে গিয়ে কি কখনো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল? চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল বলতে, যখন দেখা যায় যে আমরা ফিল্ড ওয়ার্কে যাই কোনো কাজ করতে, তখন অনেকেই অনেক ধরনের কথা বলে। যেমন আমরা কিছুদিন আগে গ্রাফিটি নিয়ে কাজ করছিলাম। তখন যেহেতু আমরা রাস্তার পাশে, রাস্তার সাইডে ওয়ালে গ্রাফিটি করেছি, তখন এক অটোওয়ালা মামা আমাদেরকে ডেকে বেশ কিছু কথা বলেছিল যে, দেখো মা, তোমরা তো মেয়ে মানুষ,
তোমরা এইভাবে রাস্তায় কাজ করতেছো, আমার নিজেরও দেখে খারাপ লাগছে। যদি আমার মেয়ে এখানে দাঁড়ায় কাজ করতো, বা তোমার বাবা দেখতো যে তুমি এখানে এইভাবে কাজ করছো, তখন কেমন লাগবে বিষয়টা। এই এতদিনের এক্সপিরিয়েন্সে শুধু এটাতে একটু আমি সাফার করেছি, যে আহ একজন অটোওয়ালা মামা এইভাবে বলেছে রাস্তায়। তার কাছে মনে হয়েছে যে না, মেয়েদের এভাবে কাজ করাটা উচিত না বা কোনো কিছু। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার পরিবারের লোকজন থেকে তো আমার মনে হয় তোমার পুরো সাপোর্টটাই তোমার প্রতি আছে, তুমি যে কাজ করছো। হ্যাঁ, পরিবারের সাপোর্ট আছে বলতে, আমি কোনো কাজ করতে গেলে আমি আমার ভাইকে আগে জানিয়ে যাই। আমার ভাই আমার থেকে ছোট, কিন্তু সে আমাকে সব দিক থেকে হেল্প করে। আমি বাইরে গেলেও তাকেই বলে যাই। আসলে সংগঠনের সঙ্গে কাজ করতে গেলে এরকম অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, অনেকের অনেক কথাই শুনতে হয়। তাও হুম। ভলান্টিয়াররা আসলে দিন শেষে মানুষের জন্যই কাজ করে যায়। হুম। খুব সম্প্রতি বাংলাদেশে একটি বন্যা হয়ে গিয়েছে, বেশ ভয়ঙ্কর রকমের বন্যাই বলা যায়। তো এই বন্যায় লাল সবুজ সোসাইটি থেকেও ত্রাণ কার্যক্রম হ্যাঁ। গিয়েছে, উদ্ধার কার্যক্রমের জন্য ভলান্টিয়ারে গিয়েছে। তুমি নিজে উত্তরাঞ্চলে রয়েছে, উত্তরাঞ্চলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্যার এখন আহ, কিছু অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে বন্যা। তো বন্যার পরে পুনর্বাসনের একটা ব্যাপার থাকে, তো পুনর্বাসন নিয়ে তোমার কি মত? পুনর্বাসন নিয়ে মতামত বলতে গেলে, আমাদের পেজ থেকে তো অনেক সতর্কতা অলরেডি দেওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, প্রথমত এগুলো দেখে তো খুবই খারাপ লাগছিল, মানসিক ভাবে ঠিক থাকা যাচ্ছিল না বন্যার প্রতিনিয়ত এসব দেখার পরে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা আমাদের অনেক স্বেচ্ছাসেবীরা আছে, অলরেডি মেডিকেল ক্যাম্প করতেছে, তাদের তারা কোথাও ক্ষত হয়েছে কিনা, তারা ঠিক মতো বাসা বাড়িতে পৌঁছাতে পারছে কিনা, এসব খবর অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে। তো তাদেরকে নিজেদেরকে একটু সচেতন থাকতে বলবো আর কি, নিজের, কারণ সব থেকে বড় কথা নিজের সচেতনতা আগে নিজেকেই দেখতে হবে। জি আপু, ধন্যবাদ। আমি আবারও কমেন্টে চলে যাচ্ছি, আসলে বেশ সুন্দর একটি কমেন্ট পেয়েছি তাই কমেন্টে যাওয়া। আলাদ রাকিব ভাইয়া বলেছেন, ভাইয়া দূরে থাকেন কিন্তু লাল সবুজের সাথে অনেক আবেগ জড়িয়ে আছে, মিস করেন সবাইকে। আলাদ রাকিব ভাইয়াকেও লাল সবুজ সোসাইটি অনেক বেশি মিস করে। লাল সবুজ সোসাইটির প্রত্যেক ভলান্টিয়ার আসলে হয়তোবা কখনো না কখনো ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে সোসাইটি ছেড়ে যায়, কিন্তু লাল সবুজ সোসাইটি কখনো তাদেরকে ছাড়ে না। হ্যাঁ। মনা আপু, আমার এরপরে আরেকটা প্রশ্ন আসলে থেকে যায়, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান পরিপ্রেক্ষিতে। তা হচ্ছে সম্প্রতি গত 1-1.5 মাসে বা 2 মাসে যা হয়েছে বাংলাদেশে, ছাত্র আন্দোলন, এরপরে শিক্ষার্থীদের হাত ধরে নতুন বাংলাদেশ এসেছে, যারা নেতৃত্ব দিচ্ছে তরুণ সমাজ। আসলে তো তরুণ সমাজের অংশ তুমি আমি আমরা নিজেরাও। তো সেই অংশ হিসেবে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি প্রত্যাশা আসবে? প্রত্যাশা বলতে গেলে আমি চাইবো যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েও, আমি যেহেতু একজন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু অথচ দেখা যায় আমার বন্ধু বান্ধব সবাই মুসলিম, কিন্তু এখন এত কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের উপরে খুব অত্যাচার হচ্ছে। আমি এখনো কিন্তু নিজে এটার ভুক্তভোগী না। আমি আসলে জানি না যে এটা কেন হচ্ছে, কেন এত কন্ট্রোভার্সি হচ্ছে, নাকি আসলে রিয়ালিটি। তো এটা বন্ধ করার মানে এটা তদন্ত করতে বলবো, যে অবশ্যই যেন এটা খবর নিয়ে তারপর সবকিছু তারা প্রকাশ করে যে আসলে এটা হচ্ছে নাকি হচ্ছে না। আর বলবো যে পড়াশোনার দিকটাও একটু দেখতে, কারণ এখন বর্তমান অবস্থা দাঁড়িয়ে দেখা যায় যে এই যে পড়াশোনার লেভেলে কোনো কোনো কিছুই ঠিক নাই, এটাই বলবো। তো সেখান থেকে আসলে প্রশ্ন চলে আসে এরকম যে তুমি নিজে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে, তুমি কি কি করতে দেশের জন্য? এটা একটু খুব হার্ড প্রশ্ন হয়ে গেল। আমাদের সবাই থাকে যে আমার দেশটা এমন হবে, দেশকে নিয়ে আমরা কিছু স্বপ্ন দেখি। ছোট করে ওই হ্যাঁ, স্বপ্নটাই না হয় বলে দিলে যে কেমন দেশ তুমি নিজে বানাতে চাও। আপাতত কিছু ভাবছি না। মনে হবে পরবর্তীতে আমাদেরকে জানাবেন তিনি কেমন হ্যাঁ, স্বপ্ন অবশ্যই। দেখছেন, কেমন দেশের স্বপ্ন দেখছেন।
আমরা মনে আপুর স্বপ্নের দেশের কথা হয়তো পরবর্তীতে কখনো কোনো লাইভে আমরা শুনতে পাবো। আজকে তাহলে আমার কুইজটি আমি এখন করে দিচ্ছি। মনা আপুর প্রিয় মুভির নাম মনা আপু কি বলেছেন? মনা আপুর প্রিয় মুভির নাম যিনি সবার আগে কমেন্ট বক্সে সঠিক উত্তর করতে পারবেন তাকে লাল সাথী সোসাইটির পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হবে। তো মনা আপু, আসলে মনা আপুর সঙ্গে আড্ডা দিতে বেশ ভালো লাগছিল, কিন্তু শো এর নামের সাথে যদি সুবিচার আমাকে করতে হয় তাহলে এখানেই শেষ করে দিতে হচ্ছে আজকের লাইভ। মনা আপুর সঙ্গে পরিচিত হয়ে বেশ ভালো লেগেছে, হয়তোবা আবার কখনো সুযোগ হবে মনা আপুর না উত্তর দেওয়া প্রশ্নগুলোর উত্তর জেনে নেয়ার। হ্যাঁ, অবশ্যই। মনা আপুকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে এতক্ষণ যে দর্শকরা ছিলেন এতক্ষণ ধরে লাইভটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো লাইভে অন্য কোনো প্রিয় মুখকে নিয়ে হয়তো আমি আবারও হাজির হব আপনাদের সামনে। কমেন্ট করে জানাতে পারেন নেক্সট লাইভে আপনারা নিজেদের কোন প্রিয় মুখকে আমার সঙ্গে অতিথি হিসেবে দেখতে চান। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ তাকিয়া, তোমাকেও।